আজ বর্ডারে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বিএসএফ। আপনারা এই খবরটাকে খুব একটা সহজ খবর বা সাধারণ খবর হয়তো ভাবছেন, কিন্তু উল্লেখযোগ্য বিষয় কি জানেন? সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি প্রতিবেশী দেশের একাধিক ডিটেকটিভ এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। তার ফোন, ভয়েস রেকর্ডার, কল লিস্ট, একাধিক জিনিস যখন বাজেয়াপ্ত করা হয় তখন দেখা যায় ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর যে অফিসার তারা সাসপেক্ট করছেন এই ব্যক্তি আসলে ভারতে ছিলেন, বর্ডার এরিয়াতে বসবাস করছিলেন, কিন্তু একাধিক পাকিস্তানের মানুষের সঙ্গে দিনের পর দিন কথোপকথন চালিয়ে যাচ্ছেন। এই পুরো বিষয়টা নিয়ে যখন রিসার্চ করতে আমি বসলাম তখন আমি দেখতে পেলাম এরা কিন্তু সাধারণভাবে মোবাইল ফোনে কিংবা হোয়াটসঅ্যাপ, ফোন, ভিডিও কল, সোশ্যাল নেটওয়ার্কে এদের সঙ্গে যোগাযোগ রাখে না। এ বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে রেডিও হ্যাম সাউন্ড রেকর্ডার। কি এই পুরো বিষয়টি? আপনারা যদি ঠিক 2 মাস এগিয়ে যান, অর্থাৎ আপনারা যদি অপারেশন সিন্দুরের পর্বে যান, তখন কিন্তু আমরা প্রথম দেখেছিলাম যে ভারতে বসে কেউ বা কারা উর্দু ভাষাতে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। রেডিও হ্যাম রেকর্ডার, এটি কি বিষয়টি? দেখুন, এ বিষয়ে একটি প্রতিবেদন সকলের আগে আপনাদের দেখাই। সেখানে বলা হয়েছিল গভীর রাতে রহস্যজনক রেডিও সংকেত, খুলনা যশোর বসে সন্দেহজনক কথাবার্তা, ভারতের পূর্ব সীমান্তে নিয়ে খোঁজ নিলেন কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আপনারা শুধু ডটগুলো কানেক্ট করুন, কখনো কাশ্মীর বর্ডার, কখনো ভারত বাংলাদেশ বর্ডার, কখনো খোদ বাংলাতে। আমি বাংলার কথা কেন বলছি, কারণ এবার যে ঘটনাটা প্রতিবেদনগুলো আপনাদের শোনাবো সেখানে সরাসরি বনগাঁ এবং বসিরহাটের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রতিনিয়ত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে যে বনগাঁ এবং বসিরহাটে বসে রেডিও টেকনোলজির মাধ্যমে কেউ বা কারা বাংলাদেশে যোগাযোগ করছে। প্রথমত কি কথাবার্তা হচ্ছে তা কিন্তু ধরা সম্ভব হয়নি। কিভাবে ধরা গেল? দেখুন, ভারতীয় হ্যাম রেডিও পরিকাঠামো কি? প্রসঙ্গত, যেখানে মোবাইলে ইন্টারনেট কাজ করে না, যেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানেই কিন্তু এই হ্যাম রেডিও পরিকাঠামো কিন্তু ব্যবহার করার চল আছে। অর্থাৎ খুব সহজে যা আপনি ডিটেক্ট করতে পারবেন না, এবং বর্তমানে এই আধুনিকতার যুগেও হ্যাম রেডিও টেকনোলজিকে ডিটেক্ট করা কিন্তু অত্যন্ত কঠিন। কারণ এ বিষয়ে এখন পেশাগত মানুষজনের সংখ্যা কিন্তু কমেছে কিছুটা। হিজবুল্লাহরা যেমন পেজার ব্যবহার করতে, মনে আছে? পেজার কি? পেজার হলো মোবাইল ফোনের আগের যুগে, আপনাকে ফিরে যেতে হবে, ওয়াকি টকির মতো। সেই পেজার হিজবুল্লাহরা কেন ব্যবহার করতো? যেন ইসরায়েল তাদেরকে ট্র্যাক করতে না পারে। ফলে কিছুটা রেডিও হ্যাম টেকনোলজি যারা ব্যবহার করে, মানসিকতাটা কিন্তু কিছুটা এক, যে আমি যেন কোনো অবস্থাতেই ধরা না পড়ি। যাই হোক, এবার আসল কথায় ফিরি, মন দিয়ে শুনবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু ডেভেলপমেন্ট যা সকলের জানা উচিত। দেখুন, এই ধরনের একটি রেডিও হ্যাম টেকনোলজির মাধ্যমে সাংকেতিক বার্তালাপ এবং উর্দু আলাপচারিতা শোনা গেছিল ঠিক 2 মাস আগে। সেখানে দেখা যাচ্ছিল বাংলাদেশের ভূখণ্ড থেকে ক্রমাগত ভারতে হ্যাম রেডিও পরিকাঠামোয় কেউ বা কারা যোগাযোগ করছে। পাশাপাশি যখন এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত করা হয় তখন রেডিও চালক অম্বরীশ নাগ বিশ্বাস এই পুরো বিষয়টা অনুধাবন করার চেষ্টা করছিলেন। প্রথমত তিনি একটি স্টেটমেন্টে বলেছেন যে আমি রাতে রেডিও বন্ধ রাখি না, আওয়াজটা কমিয়ে রাখি। একদিন রাতে ঘুম থেকে উঠলাম, রেডিও থেকে কথোপকথনের আওয়াজ আসছে শুনলাম, ভেবেছিলাম কোনো গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর চেষ্টা হচ্ছে, সঙ্গে সঙ্গে আওয়াজটি বাড়িয়ে দিই। অর্থাৎ দেখুন, রেডিও কিন্তু আমরা সাধারণ বাঙালিরা খুব একটা এখন ব্যবহার করি না। ফলে রেডিও টেকনোলজি কাজে লাগিয়ে কেউ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্দেশ দিচ্ছে, এ আপনারা ভাবতেই পারবেন না। পাশাপাশি যেহেতু ইনি এই পুরো বিষয়টার বিশেষজ্ঞ, তিনি পুরো বিষয়টাকে অনুধাবন করেন। তিনি সঙ্গে সঙ্গে বলেন কিউ আর জেড, অর্থাৎ আপনি কে। এই সংকেত কিন্তু রেডিও হ্যাম টেকনোলজি বা রেডিও নিয়ে যারা জড়িত তারাই বুঝতে পারবেন। কিন্তু সে সময় কিন্তু কিউ আর জেড এর কোনো উত্তর আসে না। পরবর্তীকালে অম্বরীশ বাবু অনেক কল সাইন ব্যবহার করে এবং সে প্রান্তের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে। পাশাপাশি পরবর্তী সময় অম্বরীশ বাবুর যারা সহকর্মী তারাও কিন্তু একই রকম ঘটনা অনুধাবন করেন এবং দেখেন রেডিও টেকনোলজি মারফত কেউ
বাংলাতে বসে বাংলাদেশের সঙ্গে লাগাতার কথাবার্তা বলে যাচ্ছেন। গোয়েন্দারা একটু উদ্যোগী হয়ে যান, সে সময় তারা নির্ণায়ক অ্যান্টেনাকে ডিপ্লয় করে দেন। সেই অ্যান্টেনায় দেখা যায় যে ভারতের পূর্ব সীমান্ত থেকে সেই কথোপকথনগুলো বারংবার কিন্তু ধরা পড়ছে। পরবর্তীকালে রেডিও শক্তি কমানো বাড়ানো বিভিন্ন রকম কার্যকলাপ বিভিন্ন বিশেষজ্ঞরা করেন এবং দেখা যায় কথাবার্তাগুলো হচ্ছে বনগাঁ এবং বসিরহাটের মতো মানে জায়গা থেকে, অর্থাৎ কেউ বনগাঁ বা বসিরহাটে আছেন এবং এখানে বসে তারা অপর প্রান্তে কিন্তু যোগাযোগ রক্ষা করছেন। পরবর্তীকালে এই বিষয়ে আরো রিসার্চ করা শুরু হয় এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, আপনারা হয়তো গঙ্গাসাগর মেলার কথা শুনেছেন, যা বাংলাতে কিছুদিন আগে হলো। এই গঙ্গাসাগর মেলায় যখন রেডিও অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড বিশেষজ্ঞরা গেলেন, তখন কিন্তু তারা এই পুরো বিষয়টায়, এই সাসপিসিয়াস বিষয়টার উপর কিন্তু কড়া নজর রেখেছিলেন। কারণ কি গঙ্গা সাগর যেখানে হয়, নোনা পরিবেশে কিন্তু রেডিও টেকনোলজি অনেক বেশি নাকি ডেভেলপ করে, বিশেষজ্ঞরাই এরকম বলেছেন। সেখানে তারা দেখতে পেয়েছেন যে তারা সরাসরি বাংলার একাধিক অঞ্চলের সঙ্গে কথাবার্তাগুলো শুনতে পেয়েছেন, এমনকি বিভিন্ন সবজির কথা বলা হচ্ছে এবং সবজিটাকে সাংকেতিক চিহ্ন হিসেবে ধরা হচ্ছে এবং বিশেষজ্ঞরা ভাবছেন সবজি আদান প্রদান, সবজি ওরিয়েন্টেড কথাবার্তা, এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে যা মিনিংলেস আপাত দৃষ্টিতে মনে হলেও তার কিন্তু একটা গভীর ব্যাখ্যা আছে। সেখানে তিনি বলেন, ওই কথোপকথনের আওয়াজ পেয়েই আমরা সাড়া দিতাম, কিন্তু যখনই অপর প্রান্ত থেকে সাড়া দেওয়া হতো তখন কিন্তু এই রেডিওর যে লাইন, সেই লাইনটি কিন্তু তারা বদলে দিত এবং কিছু ক্ষেত্রে বাংলার বদলে উর্দুতে তারা কথা বলে। পরবর্তীকালে তারা বাংলাদেশের রেডিও অ্যাক্টিভিটির সঙ্গে যোগাযোগ করে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয় তা অত্যন্ত বিপজ্জনক। সেখানে বলা হয়, আমরা যদি সেই নামগুলো প্রকাশ্যে আনি তাহলে হয়তো আমরা বিপদে পড়তে পারি। আরো বিষয়টা যদি ডিপলি ঢোকেন তাহলে দেখবেন এই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও কিন্তু একটি রিপোর্ট পাঠানো হয়। আমি কোট আনকোট আপনাদের বলছি। তারা যখন দেখতে পাচ্ছে বাংলাদেশের সঙ্গে এপার প্রান্তে বসে কেউ কথা বলছেন, সেখানে আলু, পেঁয়াজ এবং অন্যান্য সবজির নাম ব্যবহার করা হচ্ছিল এবং তারা বোঝানোর চেষ্টা করছিল যে কোথাও কোনো জিনিসকে পার্সেল করো কিংবা এখান থেকে ওখানে চলে যাও, এই ধরনের কিছু সাংকেতিক নির্দেশ যা আপাত দৃষ্টিতে সে সময় কিন্তু বোঝা গেছিল। এবং পুরো বিষয়টি পয়েন্ট টু পয়েন্ট কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু এই রেডিও বিশেষজ্ঞরা বাংলা থেকেই পাঠায়। আর আজকে দেখুন একদম সিমিলার একটি ঘটনা, এবং সেই ঘটনা কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে হলো এবং কাশ্মীরের একটি জায়গা থেকে সেই রেডিও অ্যাক্টিভিটি এবং এমন কিছু ফোন কল রেকর্ড উদ্ধার করলেন আমাদের বিএসএফ জওয়ানরা। তাতে একটা জিনিস ভাই পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো আর সন্দেহ নেই ভারতবর্ষকে লাগাতার কেউ না কারা টার্গেট করে যাচ্ছে এবং কিভাবে সামাজিক সংকট ঘটানোর দিকে বহির্বিশ্বের একাধিক শক্তি কিন্তু উদ্গ্রীব হয়ে উঠেছে। দেখুন, এ বিষয়ে আমি লাগাতার রিসার্চ করে যদি আরো কোনো আপডেট পাই আমি আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু আমি এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি চাই আপনারা অত্যন্ত সজাগ হয়ে যান। এবার যদি কোনো রকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আশেপাশে দেখেন, লোকাল অথরিটিস, পুলিশ এবং যেখানে যেখানে বলা দরকার ঠিক সেখানে সেখানে বলার চেষ্টা করুন। রাজনীতি, ধর্ম, ভেদাভেদ, হিংসা সমস্ত কিছু থাকবে, কিন্তু জাতীয় সুরক্ষা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি বুঝতে পারছেন কেউ বা কারা রেডিও হ্যাম টেকনোলজি কাজে লাগিয়ে বাংলাদেশের খুলনা বা যশোর থেকে এদিকে বনগাঁ বসিরহাটে আলু, পেঁয়াজ, কুমড়ো নিয়ে কথাবার্তা বলছে, আর আপনি সাউথ সিটি মলে গিয়ে পপকর্ন খেতে খেতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখছেন। আমি সত্যি বুঝতে পারছি না এই জাতীয় সুরক্ষার ক্ষেত্রে আমরা বাঙালিরাও কেন এত উদাসীন হয়ে যাচ্ছি। আমাদের কিন্তু অনেক বেশি অ্যালার্ট হতে হবে। দেখুন, ভেরি অনেস্টলি স্পিকিং, এই রিপোর্টগুলো যখন সামনে আসছে তখন বারবার মনে হচ্ছে সব দায় বিএসএফ এর নয়, সব দায় ইন্টেলিজেন্স দপ্তরের নয়, সব দায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নয়, অনেক বেশি দায় কিন্তু আমাদের। যদি আমরা সজাগ হই তাহলে এই বাংলার বুকে শান্তা পালদের কিন্তু অনেক আগে গ্রেফতার করা উচিত ছিল। এই শান্তা পালদের মতো ঘটনা বাংলার বিভিন্ন জায়গায় হয়তো আজও ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধুমাত্র আমরা সাধারণ মানুষ এ বিষয়ে সরব হচ্ছি না বলে বিষয়গুলো সামনে আসছে না। যাই হোক, আজকের ঘটনাগুলো নিয়ে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।